আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 5 আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়, এটি পুরো জাতির, বললেন প্রধানমন্ত্রী। জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিতে দৃঢ়তা প্রকাশ। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। জুলাই হত্যাকাণ্ডের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচার শিগগিরই শুরু হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলছেন এই দলের রাজনীতিতে ফেরার আর সুযোগ নেই। সংবিধানের 47 আর্টিকেল অনুসারে আইন সংশোধন করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে আছে, আইসিটি অ্যাক্টে আছে, রাজনৈতিক দলের সংগঠনের বিচার করা যাবে। রাজধানীর রূপনগরে অভিযান চালিয়ে 1100 বিদেশি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন বিভাগ। আটক করা হয়েছে একজনকে, বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2026 এর 33 ধারা আমরা মামলা রুজু করি এবং অপর 2 আসামি আলাউদ্দিন ও মোহাম্মদ সোহাইব বিন আকরামকে আমরা ধরার জন্য চেষ্টা অব্যাহত আছে। বাংলাদেশে বনভূমি কমছে, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য, বাড়ছে জলবায়ুর ঝুঁকি। এখনই কার্যকর পদক্ষেপ ও বন ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ পরিবেশ কর্মীদের। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে লাখ লাখ মানুষের ভিড়। যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর রাজধানী তেহরান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 5 আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়, এটি দেশের মানুষের অর্জন। আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে এই কথা বলেন তিনি। জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের ব্যাপারে দৃঢ়তা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তবে বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয়, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 24 মাস পর আবারও ফিরে আসা 2024 সালের জুলাইয়ের স্মৃতিকে স্মরণ করে এই আয়োজন। জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধার যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে যোগ দেন সরকার প্রধান। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ওই গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে অনুষ্ঠানে স্মৃতিস্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। স্মৃতিস্মারক গ্রহণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী। জাতিকে দ্বিধা বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া যায় না উল্লেখ করে যারা বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করে তাদেরকে দেশ ঐক্যবদ্ধ রাখতে এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। দেশকে সামনে একমাত্র তখনই নেওয়া সম্ভব যদি আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। সবার অংশগ্রহণে গণ অভ্যুত্থান হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। এ সময় নিজের ও পরিবারের সদস্যদের ওপর হওয়া অন্যায় ও নির্যাতনের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমার মায়ের সন্তান হিসেবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচার শিগগিরই শুরু হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ রাজধানীতে জুলাই জাতীয় সম্মেলনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের দাবির পরিপ্রেক্ষিতে একথা জানান তিনি। আন্দোলনে আহত অনেকেই মানবেতর জীবনযাপন করছেন বলে অনুষ্ঠানে জানানো হয়। 2024 সালের জুলাই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠে পুরো দেশ। শাসক গোষ্ঠীর রক্তচক্ষু আর বুলেট উপেক্ষা করে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। সৃষ্টি হয় গণ অভ্যুত্থান, ঘটে রক্তপাত, পতন হয় সরকারের।
জনতার ওই বিস্ফোরণ স্মরণে শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জুলাই জাতীয় সম্মেলন 2026। এতে শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। জুলাই অঙ্গহানি ব্যক্তি যারা সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছেন, হাত হারাইছে, পা হারাইছে, চোখ হারাইছে, আপনি সবার আগে তাদেরকে গুরুত্ব দিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করবেন। আদৌ আমাদের ছেলে মেয়েদের বিচার পাবো কিনা আমি জানি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এতটুকু আবেদন করবো, আমাদের ছেলে মেয়ের যে কোনো একজনের বিচার হলে করে আপনারা দেখান। নিজেদের দুঃখ কষ্টের কথা তুলে ধরেন আহত কয়েকজন জুলাই যোদ্ধা। যে আমরা যারা হাত পা হারাইছি তাদের এখনো আমাদের সরকারের পক্ষ থেকে তাদের হাত পায়ের কোনো ব্যবস্থা করে দেওয়া হয় নাই। আমরা দেখেছি ইন্টারিম সরকারের আমলে যারা জাতীয়তাবাদী দলের ছিল তাদেরকে দেখেছে তারা এক চোখে, আর যারা তাদের ব্যক্তিগত লোক ছিল তাদের কথা শুনতো তাদেরকে দেখেছেন আরেকভাবে। জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি উঠে আসে আলোচনায়। প্রতিযোগিতা করে গুণে করেছে, কি দোষ করেছিল আমার সন্তানরা? আমার প্রত্যেকটা শহীদের সন্তানদের বিচার চাই। ভেবেছিলাম যখন ইন্টারিম সরকার আসছে যে আমরা হয়তো এই হত্যাকাণ্ডের বিচার পাবো, কিন্তু দুঃখের বিষয় ইন্টারিম আমাদের সাথে বিচারের নামে প্রতারণা করেছে। আওয়ামী লীগের বিচারের ব্যাপারে সরকার আন্তরিক বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। সংবিধানের 47 আর্টিকেল অনুসারে আইন সংশোধন করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে আছে, আইসিটি অ্যাক্ট আছে, রাজনৈতিক দলের সংগঠনের বিচার করা যাবে। অনুষ্ঠানের শুরুতে জুলাই যোদ্ধাদের হাতে জুলাই স্মৃতিস্মারক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে স্মৃতিস্মারক আলওয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। গ্রহণ করছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ওই এলাকার মানুষের উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে লালমনিরহাট শহরের এমটি হোসেন মাঠে আলোকিত লালমনিরহাট কর্মসূচির গণজাগরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের মানুষের জীবনমান ও অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নতি হবে। দেশে উন্নয়নের ধারা টেকসই করতে হলে মাদককে না বলতে হবে। পাশাপাশি যৌতুক ও জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল। পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের এই এলাকার মানুষ, তিস্তা অববাহিকার মানুষ, তারা তাদের নতুন জীবন ফিরে পাবে। আর মাদককে যদি আমরা দূর করতে পারি, সামাজিক যে অন্ধকারগুলো আছে সেগুলো যদি দূর করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। রাজধানীর রূপনগরে অভিযান চালিয়ে 1104টি বিদেশি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন বিভাগ। আটক করা হয়েছে একজনকে। এই ঘটনায় রূপনগর থানায় মামলা হয়েছে। বন্যপ্রাণী বেচাকেনায় জড়িত চক্রের সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। প্রবাদ আছে, বন্যরা বনে সুন্দর। নিজেদের স্বাভাবিক পরিবেশে প্রতিটি প্রাণী থাকে সুন্দর, নিরাপদ ও সাবলীল, কিন্তু খাঁচায় বা ঘরে আটকে রাখলে তাদের জীবন হয় ব্যাহত। ঠিক এমন ঘটনাই ঘটেছে রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায়। কাজী সাজিদ উল্লাহ দস্তগীর নামে এক ব্যক্তি অনেকটা লোকচক্ষুর আড়ালে বিক্রির জন্য অনেকগুলো বন্যপ্রাণী আটকে রাখেন। কি নেই এখানে? কর্ন সাপ, মেক্সিকান ব্ল্যাক কিং স্নেক, গোল্ডেন চাকুনুই ট্যারান্টুলা, ডাম্পি ব্যাংক, লেপার্ড গেকো ইত্যাদি। সম্প্রতি জাতীয় জরুরি সেবা 999-এর তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এতে সহায়তা করে পরিবেশ বিষয়ক সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যালায়েন্স। উদ্ধার করা হয় 846টি রেড ইয়ার্ড স্লাইডার কচ্ছপ, 18টি পিঙ্ক বেলিড সাইড নেক কচ্ছপ, 56টি কমন স্ন্যাপিং কচ্ছপ সহ মোট 1104টি প্রাণী। এর মধ্যে 21টি মৃত। অবৈধভাবে প্রাণী বেচাকেনায় জড়িত থাকার অভিযোগে কাজী সাজিদ উল্লাহ দস্তগীরকে আটক করে পুলিশ। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2026
এর 33 ধারা আমরা মামলা রুজু করি এবং অপর 2 আসামি আলাউদ্দিন ও মোহাম্মদ সোহাইব বিন আকরামকে আমরা ধরার জন্য চেষ্টা অব্যাহত আছে। এই 2 জন আসামি পলাতক রয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে, মামলাটি চলমান রয়েছে। কাজী সাজিদ উল্লাহ দস্তগীরকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে সুন্দরবন থেকে হরিণ শিকারের ফাঁদসহ 4 জনকে আটক করেছেন বন বিভাগের সদস্যরা। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক জানান, শুক্রবার রাত 3টার দিকে টহল সদস্যদের দেখে পালানোর সময় ধাওয়া করে একটি ডিঙি নৌকায় অবস্থান করা 4 জনকে আটক করা হয়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় হরিণ শিকারের 300 ফুট ফাঁদ, 105 কেজি কাঁকড়া ও কাঁকড়া ধরার সরঞ্জাম। এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। মাদারীপুরের একটি গ্রামের সড়কে প্রবাসীদের উদ্যোগে বসানো হয়েছে ল্যাম্পপোস্ট, যা পুরো গ্রামকে আলোকিত করার পাশাপাশি ভূমিকা রাখছে অপরাধ নিয়ন্ত্রণে। এতে কমে এসেছে চুরি ডাকাতি সহ অন্যান্য অপরাধ। গ্রামের নাম দক্ষিণ বাঁশকান্দি। গ্রামটিতে রয়েছে বাঁশঝাড় বাগান ও জঙ্গল। এটি মাদারীপুরের শিবচর উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম। দিনের বেলাতেও গ্রামের বেশিরভাগ এলাকা অন্ধকার থাকে। সন্ধ্যার পর অবস্থা আরো ভয়ানক হয়ে ওঠে। বাড়িঘরে আলোর ব্যবস্থা থাকলেও সড়কের অবস্থা ছিল ভয়াবহ। এতে ওই এলাকায় বেড়ে যায় চুরি ডাকাতি, ছিনতাই ও মাদকের মতো অপরাধ। এই অবস্থা পরিবর্তনের উদ্যোগ নেয় স্থানীয় প্রবাসীরা। তাদের অর্থায়নে সড়কে স্থাপন করা হয়েছে 140টি সৌর ল্যাম্পপোস্ট। চুরি, ছিনতাই এবং মাদকের তারা অনেক ঘোরাফেরা করত। চুরি ডাকাতি হতো, তারপরে অ্যাক্সিডেন্ট হতো। 6 নম্বরের ঝুঁকিপূর্ণ স্থান, সে জায়গায় আমরা লাইটগুলা লাগানোর চিন্তা ভাবনা আছে। যুব সমাজের পক্ষ থেকে এই ল্যাম্পপোস্টগুলি আনা হয়েছে। আমরা বিভিন্ন স্থানে এগুলি আমরা দিব। মোড়ে মোড়ে এই ল্যাম্পপোস্ট স্থাপন করে আমাদের ওয়ার্ডের অনেক উন্নতি হবে, উপকার হবে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। প্রত্যেক গ্রামের যারা আছে সবাই মিলে যদি এভাবে এগিয়ে আসে, তাহলে আমরা শিবচরকে মাদক মুক্ত করতে পারবো এবং একটি শিবচরকে সুন্দর একটি উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবো। অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতে পুরো ইউনিয়নে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পাহারাদার নিয়োগের পরিকল্পনার কথা জানান এলাকার প্রবাসীরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে রাতের আধারে বিএসএফ এর পুশিং চেষ্টা বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ হয়েছে। শনিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শুক্রবার রাতে চকপাড়া বিওপির বিপরীতে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে কিছু লোকের সন্দেহজনক উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় বিজিবি ও এলাকাবাসী। শূন্যরেখা থেকে প্রায় 600 গজ ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া নামক স্থানে আনুমানিক 12 জন লোকের সমাগম লক্ষ্য করা যায়। খবর পেয়ে বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় সতর্ক অবস্থান নেয়, ফলে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। নানা কারণে পায়রা বন্দর চ্যানেলের গভীরতা কমে আসছে। 10.5 মিটারের জায়গায় এখন গভীরতা কমে হয়েছে 6 মিটার, ফলে বিদেশি জাহাজ ভিড়তে অসুবিধা হচ্ছে। তাই দ্রুত ড্রেজিং ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নাব্যতা রক্ষার তাগিদ সংশ্লিষ্টদের। সরাসরি পায়রা বন্দরের এই টার্মিনালে 10.5 মিটার গভীরতার দেশি বিদেশি মাদার ভেসেল ভিড়ানোর লক্ষ্যে রামনাবাদ চ্যানেলের 75 কিলোমিটার এলাকায় ক্যাপিটাল ড্রেজিং করে বন্দর কর্তৃপক্ষ। তবে 2023 সালে ক্যাপিটাল ড্রেজিং শেষ হওয়ার পর মেইনটেনেন্স ড্রেজিং না হয় রামনাবাদ চ্যানেলে নাব্যতা সংকট দেখা দেয়। ক্যাপিটাল ড্রেজিংয়ের সাথেই কিন্তু আপনার মেইনটেনেন্স ড্রেজিংটা যুক্ত থাকা দরকার ছিল, কিন্তু মেইনটেনেন্স ড্রেজিংটা যেহেতু আর অ্যাপ্রুভাল ছিল না, সো হঠাৎ করে আমার গভীর চ্যানেলটা কোনো ধরনের ড্রেজিং করা বন্ধ হয়ে গেল। তো তাতে করে কি হচ্ছে, আমার আপার স্ট্রিপ থেকে যেই পলিগুলো আসতো
এবং জাহাজ মুভমেন্টের কারণে ধরেন কিছু কিছু চলে যেত, কিন্তু তারপরেও আস্তে আস্তে আপনার সেডিমেন্টেশনগুলো জমা হতে থাকলো। তো সোজা বাংলায় যদি আমি জিনিসটা বলি, ওইটা তো খনন করে যেই মাটিটা যেটা ছিল, সে থকথকে ভারী মাটি যেটা ছিল, ওইটাকে রিমুভ করা হয়েছে। এর উপরে এখন আপস্ট্রিম থেকে পলিগুলো এসে জমা হয়েছে। এই পলিগুলো কি নরম পলি। সো এখন যেটা আমাদের আসলে দরকার ছিল সেটা হচ্ছে যে এই পলিগুলোকে সরায় দেওয়া। মেইনটেনেন্স ড্রেজিং এবং 2টি হপার ড্রেজার ক্রয়ের লক্ষ্যে 4,500 কোটি টাকার একটি প্রকল্প টেকনিকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে বন্দর থেকে সরকার বছরে আয় করতে পারবে প্রায় 2,000 কোটি টাকা। 2025-26 অর্থ বছরে এখন পর্যন্ত 29টি বাণিজ্যিক জাহাজ পায়রা বন্দরে প্রবেশ করে। পায়রা বন্দর শুরু থেকে এখন পর্যন্ত প্রায় কাস্টম এবং বন্দর কর্তৃপক্ষ মিলে প্রায় 2600 কোটি টাকা আয় করতে সক্ষম হয়। এর মধ্যে বন্দরের প্রায় 950 কোটি টাকা রাজস্ব আয় হয়। পূর্ণ সক্ষমতায় পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক চিত্র। পটুয়াখালীর পায়রা বন্দর থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত টিভি। বাংলাদেশে বনভূমি কমছে, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য, বাড়ছে জলবায়ু ঝুঁকি। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে চরম মূল্য দিতে হবে। বন ধ্বংস নিয়ে আজ রাজধানীতে এক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। বন ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন তারা। বন শুধু গাছের সমষ্টি নয়, এটি দেশের জলবায়ু, জীববৈচিত্র্য ও কোটি মানুষের জীবিকার অন্যতম ভিত্তি। কিন্তু দীর্ঘদিন ধরে বন উজাড়, পাহাড় কাটা, দখল, অবৈধ কাঠ আহরণ এবং অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পের কারণে সংকুচিত হয়েছে দেশের বনভূমি। এই বাস্তবতা তুলে ধরতে শনিবার রাজধানীতে অনুষ্ঠিত হয় বাংলাদেশে বন ধ্বংসের ইতিবৃত্ত শিরোনামে আলোচনা অনুষ্ঠান। এতে পরিবেশ সাংবাদিক, বন রক্ষা আন্দোলনের প্রতিনিধি ও পরিবেশ কর্মীরা অংশ নেন। আলোচনায় বক্তারা বলেন, বন উজাড়ের অর্থ শুধু গাছ হারানো নয়, এর সঙ্গে হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল, বাড়ছে ভূমিধসের ঝুঁকি, তীব্র হচ্ছে জলবায়ু সংকট। বন ধ্বংসের যে পায়তারা চলছে, আমি জানি না বনের মধ্যে কি শান্তি, সবাই কেন যেন প্রথম তার ছবলটা বনের উপরেই দেয়। হয়তো ওর মধ্যে লুকায়িত অনেক গুপ্তধন আছে, এই কারণে হয়তো সবাই বনের প্রতি এত বেশি আকৃষ্ট। তবে যেভাবে কমতে শুরু করছে এবং প্রতি বছর যেভাবে তাপমাত্রা বাড়ছে, সম্ভবত সামনের দিনগুলো খুবই বাজে এবং খুবই খারাপ। বনের এই বিভিন্ন ধ্বংসের সাথে আমি শুধু একটা প্রাণীর কথা দিয়ে বললাম। বন ধ্বংস হলে মানুষ হতে শুরু করে প্রত্যেকটা প্রাণী এবং এই বাস্তুসংস্থানে যারা থাকে সবারই কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। আলোচনায় মূল বক্তব্য রাখেন পরিবেশ সাংবাদিক ফিলিপ গাইন। তিনি বলেন, বাংলাদেশে বন রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগ তেমন নেই। যে আমাদের এখানে যা কিছু হচ্ছে, এত ক্রিমিনাল কাজ আমরা করছি। এশীয় উন্নয়ন ব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংক, এর মধ্যে যে 17-18টা দেশ সব থেকে শক্তিশালী, তারা হচ্ছে ইউরোপিয়ান, আমেরিকান, কানাডিয়ান, জাপান, চায়না। এদের সুপার মার্কেটগুলোতে গেলে আপনি আমাদের দেশের বাগদা চিংড়ি খেতে পারবেন, তাই না? কাজেই আমরা যদি এইগুলো একটু বোঝার চেষ্টা করি এবং বিশেষ করে আমাদের মিডিয়া যদি আরও বেশি করে এই ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ে মনোযোগ দেয় তাহলে ভালো হবে। বন রক্ষায় আইনের কঠোর প্রয়োগ ও জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেন আলোচকরা। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রায় 50 বছর ধরে একচেটিয়া বাজার ধরে রাখার পর গাজীপুরে বর্তমানে বন্ধের পথে সাহেবদের গামছা নামে পরিচিত তোয়ালে শিল্প। সুতা ও রং সহ কাঁচামালের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সংকটে পড়েছে এই শিল্প। একসময় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাস্তা দিয়ে চলার সময় সারাক্ষণ কানে বাজত তাঁতের খটখট শব্দ, যে শব্দে নাকি ঘুমও ভেঙে যেত মানুষের। স্বাধীনতা পরবর্তী সময়ে উপজেলার প্রায় 10টি গ্রামের মানুষ এই শিল্পের মাধ্যমেই জীবিকা নির্বাহ করত। তবে এক সময়কার রমরমা এই তোয়ালে শিল্প গত 8-10 বছর ধরে চলছে ধুকে ধুকে। এর মূল কারণ বিশ্ববাজারে তুলার দাম বৃদ্ধি, পাইকারি বাজারে সুতার দাম বৃদ্ধি সহ সময় মতো কারিগর না পাওয়া। সুতার সমস্যা, রঙের সমস্যা, বিদেশি চাওয়ালের যে আমদানি, তারপর দেশি যে গার্মেন্টসের মালগুলো আছে, এই মালগুলো ছয়লা করে দিয়েছি। আমরা এই ব্যবসা আজকে ক্ষতিগ্রস্ত, ব্যবসা নষ্ট হয়ে গেছে। সুতার দাম বেশি, সুতা
আনতে গেলে খরচ বেশি। এই ব্যবসাটা নিয়ে আমরা খুব চিন্তিত। সরকার কোনো প্রণোদনাঙ্গ দিত তা আমরা একটু ভালোভাবে চলতাম। ফলে পেশা বদলে অন্য পেশায় যেতে বাধ্য হচ্ছেন তাঁতিরা। কাজকর্ম যাই করি আমরা, সংসার তো এরকম চলে না, সারাদিন কারেন্ট থাকে না। এরপরে মনে করেন আগে এতেন খুব ভালো চলতো। আবার আপনার এই যে তেলের সংকটে কারণে বিদ্যুৎ থাকে না, বুঝছেন না, তাই অনেক মালিক আপনার কারখানা বিচালিতেছে। এই কুটির শিল্পকে টিকিয়ে রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক। যেখানে যেখানে আমাদের কাজ করার সুযোগ আছে আমরা সরকারকে জানাবো, এবং আমাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো হেল্প, কোনো ধরনের সহায়তা, সুযোগ সুবিধা যদি থাকে সেটি আমরা প্রোভাইড করব। বিদেশি তোয়ালে আমদানি বন্ধ এবং তোয়ালে শিল্পের কাঁচামালের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সহ তাঁত মালিকদের প্রণোদনার ব্যবস্থা এবং সহজ শর্তে ঋণ দেওয়া গেলে এই শিল্পকে রক্ষা করা সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন। তার বয়স হয়েছিল 85 বছর। তিনি কবি সুফিয়া কামালের ছেলে। আজ সন্ধ্যা 7টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার জীবনাবসান হয়। শাহেদ কামালের পরিবার এই তথ্য নিশ্চিত করেছে। 1957 সালে সাংবাদিকতা শুরু করা শাহেদ কামাল দীর্ঘদিন সরকারি বার্তা সংস্থা বাসসে কাজ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক ছিলেন। প্রযুক্তি নির্ভর লেনদেন বাড়াতে সরকার বাংলা কিউআর কোড চালু করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে রাজধানীর শাহবাগে আজিজ সুপারমার্কেটে ডাচ বাংলা ব্যাংকের অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর কোড দিয়ে কেনাকাটার পর তথ্যমন্ত্রী একথা বলেন। বিগত সরকার জনগণের সঙ্গে প্রযুক্তির সম্মিলন ঘটাতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। সম্প্রতি দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে সহজ, সাশ্রয়ী ও সর্বজনীন করতে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। শুধু স্মার্ট নয়, ফিচার মোবাইল ফোন দিয়েও করা যাবে এই লেনদেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি লাখো মানুষ শ্রদ্ধা জানাচ্ছে। তারা যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তেহরানে চলছে এই আনুষ্ঠানিকতা। বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরাও খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। ইমাম খোমেনি মুসাল্লা থেকে শুরু করে আশেপাশের সড়ক, পার্ক, স্টেডিয়াম, মসজিদ, সর্বত্র মানুষের ঢল। ইরানের জাতীয় পতাকার পাশাপাশি মুষ্টিবদ্ধ হাতের প্রতীক প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবি নিয়ে জড়ো হয়েছেন সবাই। হাতে প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত লাল পতাকা, মুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান। আজকের এই বার্তা এবং আমাদের শহীদ নেতার বার্তা একটাই। মুসলমান হিসেবে আমরা যে ন্যায্য দাবি নিয়ে অটল থাকি এবং যে অধিকার আদায়ে প্রতিরোধ গড়ে তুলি, আল্লাহ সেই সংগ্রামের বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। শেষ শ্রদ্ধার জন্য জাতীয় পতাকায় মোড়ানো হয় খামেনির মরদেহ। কফিনের ওপর রাখা হয় তার ব্যবহৃত কালো পাগড়ি। পাশে একই হামলায় নিহত তার পরিবারের সদস্যদের মরদেহ। এর মধ্যে 14 মাস বয়সী খামেনির নাতনির ছোট্ট একটি কফিন। এই দৃশ্যে আরো আবেগঘন হয়ে ওঠে শেষ বিদায়ের আয়োজন। আমি আজ এখানে এসেছি আমার নেতাকে শেষ বিদায় জানাতে। তিনি ছিলেন এই জাতির সবচেয়ে বড় ভরসা। গত 100-রও বেশি দিন ধরে আমরা প্রতি রাতে রাজপথে ছিলাম। আমাদের ইরান অদম্য, আমাদের দেশকে টলানো যাবে না। আমাদের নেতা যেমন শেষ মুহূর্ত পর্যন্ত দৃঢ় সংকল্পে অটল ছিলেন, তেমনি আমরাও আমাদের অবস্থানে অবিচল আছি। শ্রদ্ধা জানাতে জড়ো হন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, কূটনীতিক ও ধর্মীয় নেতারা। বাংলাদেশ সরকারের পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সব আনুষ্ঠানিকতা শেষে 9 জুলাই মাশহাদ শহরে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর তার ছেলে মুজতবা খামেনিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা দেওয়া হয়। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তা কক্ষ।
এবার বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপের শেষ 16 এবার ইউরোপের পাওয়ার ফুটবলের মুখোমুখি লাতিন ছন্দ। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে খেলবে প্যারাগুয়ে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 3টায়। 2018 সালে চ্যাম্পিয়ন, 2022 সালেও ফাইনালে খেলার পর এবারও উড়ন্ত ফর্মে আছে ফ্রান্স। এই বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদারও বলা হচ্ছে লে ব্লুজকে। গ্রুপ পর্ব থেকে রাউন্ড অফ 32 ফ্রান্সের কাছে পাত্তা পায়নি কোনো দল। এবার আরও একটি নকআউট ম্যাচ, যেখানে কাগজে কলমে প্যারাগুয়ের চেয়ে অনেক এগিয়ে দিদিয়ের দেশমের শিষ্যরা। সেই সাথে এমবাপ্পে, অলিসে, দেম্বেলে, বার্কুলারদের উড়ন্ত ফর্ম বড় আশা যোগাচ্ছে। তবে প্রতিপক্ষকে ছোট মনে করছেন না দলটির কোচ দিদিয়ের দেশম। তার মতে প্যারাগুয়ে একটি শারীরিকভাবে শক্তিশালী দল, ট্যাকলে বলবান ও পাল্টা আক্রমণে বিশেষভাবে বিপজ্জনক। তার উপর প্যারাগুয়ে শেষ 16তে জার্মানিকে পরাজিত করে নিজেদের দৃঢ়তার পরিচয় দিয়েছে, বাড়িয়েছে আত্মবিশ্বাস। তবে দক্ষিণ আমেরিকার প্রতিনিধিদের সীমাবদ্ধতাও খুব স্পষ্ট। তারা তাদের শেষ 5 ম্যাচে মাত্র 7টি গোল করেছে। চলতি বিশ্বকাপের কোনো ম্যাচেই 1 গোলের বেশি করতে পারেনি। মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও ইউরোপীয় প্রতিনিধির পক্ষেই ঝুঁকে আছে। দল দুটি 5 বার মুখোমুখি হয়েছে এবং প্যারাগুয়ে কখনোই জিততে পারেনি। 2টি ম্যাচ ড্র করেছে ও 3টি ম্যাচে হেরেছে। বিশ্বকাপের শুরু থেকেই আলোচনার কেন্দ্রে যুক্তরাষ্ট্রের আবহাওয়া। এই ম্যাচ সামনে রেখেও তার ব্যতিক্রম হয়নি। ফিলাডেলফিয়ায় তাপমাত্রা ছুঁতে পারে 38 ডিগ্রি সেলসিয়াস, যা ভোগাতে পারে দুই দলের খেলোয়াড়কেই। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। শেষ করব রাতের দীপ্ত সংবাদ, শিরোনামগুলো জানাবো আরো একবার। 5 আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়, এটি পুরো জাতির, বললেন প্রধানমন্ত্রী। জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিতে দৃঢ়তা প্রকাশ। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। জুলাই হত্যাকাণ্ডের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচার শিগগিরই শুরু হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলছেন এই দলের রাজনীতিতে ফেরার আর সুযোগ নেই। সংবিধানের 47 আর্টিকেল অনুসারে আইন সংশোধন করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে আছে, আইসিটি অ্যাক্টে আছে, রাজনৈতিক দলের সংগঠনের বিচার করা যাবে। রাজধানীর রূপনগরে অভিযান চালিয়ে 1100 বিদেশি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন বিভাগ। আটক করা হয়েছে একজনকে, বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2026 এর 33 ধারা আমরা মামলা রুজু করি এবং অপর 2 আসামি আলাউদ্দিন ও মোহাম্মদ সোহাইবিন আকরামকে আমরা ধরার জন্য চেষ্টা অব্যাহত আছে। বাংলাদেশে বনভূমি কমছে, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য, বাড়ছে জলবায়ু ঝুঁকি। এখনই কার্যকর পদক্ষেপ ও বন ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ পরিবেশ কর্মীদের। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে লাখ লাখ মানুষের ভিড়। যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর রাজধানী তেহরান। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।